জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে চাঞ্চল্যকর আপডেট। ইডি সূত্রে যে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে যে এই যে জীবন কৃষ্ণ সাহা ইডি যে বিস্ফোরক দাবি করেছিল যে দুর্নীতির টাকা, নিয়োগ দুর্নীতির টাকা একেবারে সরাসরি জীবন কৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল, এই বিস্ফোরক দাবি যেরকম ছিল, এবার যে চাঞ্চল্যকর আপডেট সামনে আসছে যে এই জীবন কৃষ্ণ সাহা নাকি তার ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিন্তু কালো টাকা সাদা করার জন্য, এই খবর ইডির সূত্রে পাওয়া যাচ্ছে। এবং একাধিক ঘনিষ্ঠ, তার নাম উঠে আসছে মায়ারানী থেকে নিতাই সাহা, রাজেশ ঘোষ, এরকম একাধিক ঘনিষ্ঠদের নামে প্রচুর জমি কেনার নথি ইডিও পেয়েছে বলে জানা যাচ্ছে এবং সব জমি কেনা হয়েছে নগদ টাকায়। স্ত্রী এবং পিসির নামেও সম্পত্তি সরানো হয়েছে বলে সন্দেহ। গত 5 বছরে নিকট আত্মীয়দের সম্পত্তি কতটা বেড়েছে, এখন সেদিকেই নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আর সেই কারণেই আয়কর রিটার্নের দিকে নজর রাখছে ইডি। জীবন কৃষ্ণ সাহার স্ত্রী পিসিকে সম্পত্তির তথ্য সহ তলব করা হয়েছে ইডির তরফে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, নামে বেনামে একাধিক জমি কিনে কালো টাকা সাদায় করার প্রক্রিয়া জীবন কৃষ্ণ সাহা, ঠিক কি জানাচ্ছে ইডি? দেখো, তোমাকে যেটা জানাবো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করতে গিয়ে জীবন কৃষ্ণ সাহার 5 ঘনিষ্ঠ আত্মীয়র ওপরে এই মুহূর্তে নজর রাখছে। তার কারণ গতকালও যখন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি, শুধু জীবন কৃষ্ণ সাহা নয়, তার আরও আত্মীয়দের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তার শ্বশুর বাড়ি, তার পিসির বাড়িতেও তল্লাশি অভিযান চলে এবং এখানেই যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে মারাত্মক দাবি করা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে মূলত ঘুষের টাকা, কোটি কোটি নগদ টাকা, তা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় জমি কিনেছিলেন এই জীবন কৃষ্ণ সাহা এবং অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা গিয়েছিল যে তিনি তার বিভিন্ন আত্মীয়র নামে এই জমিগুলো কিনেছিলেন। এক্ষেত্রেই দাঁড়িয়ে 5 জন আত্মীয়কে শনাক্ত করেছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা, যাদের বাড়িতে গতকাল তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই আত্মীয়দেরকে ইতিমধ্যেই নোটিশ সার্ভ করা হয়েছে, যাতে তারা সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেয়, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্টেটমেন্ট রেকর্ড করতে চান তদন্তকারী আধিকারিকরা। যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে মূলত গত 5 বছরে এই সমস্ত আত্মীয়দের সম্পত্তি ঠিক কোন হারে বৃদ্ধি হয়েছে সে বিষয়টাও তারা কিন্তু খতিয়ে দেখছেন। তার কারণ যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানা যাচ্ছে যে কোটি কোটি নগদ টাকা, সেই নগদ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় সে সাইফন করেছিল বা পার্ক করেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন ল্যান্ড প্রপার্টি কিনে সেই ভালো টাকাকে তিনি সাদা করতে চেয়েছিলেন, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করতে গিয়ে জানতে পারছে। আপাততভাবে যেই 5 আত্মীয়র কথা বলা হচ্ছে, তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে গতকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূলত জীবন কৃষ্ণ সাহার মুখোমুখি বসেও তাদেরকে জেরা করা হতে পারে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি। নজর রাখো বিক্রম, একাধিক ব্যক্তি, একাধিক আত্মীয়ের নামে জমি কেনা হয়েছে আর সেই সমস্ত জমি কিনেই, নগদ টাকায় জমি কিনেই কালো টাকা সাদা করার প্রক্রিয়া। জীবন কৃষ্ণ সাহার যাবতীয় এই তথ্যে নজর রেখে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জীবন কৃষ্ণ সাহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডি, আর এখানেই এই যাবতীয় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জীবন কৃষ্ণ সাহা গত 5 বছরে একাধিক ব্যক্তিকে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছেন, কোটি কোটি টাকা, আর তারপর জমি কেনার প্রক্রিয়া। আর এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ বিস্ফোরক তথ্য সামনে আসছে শুভদীপ। এই জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে বিধায়ক হওয়ার আগে এজেন্ট ছিলেন জীবন কৃষ্ণ। বিধায়ক হওয়ার 12 জন এজেন্টের টিমও তৈরি করেছিলেন বিধায়ক হওয়ার আগে, এমনই জানা যাচ্ছে। জীবন কৃষ্ণ সাহা সম্পর্কে আরো বিস্ফোরক তথ্য, আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। বিক্রম রয়েছেন প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। বিক্রম, কি জানা যাচ্ছে? বিধায়ক হওয়ার আগে একটা টিমও পর্যন্ত তৈরি ছিল 12 জন এজেন্ট নিয়ে, তিনি এজেন্ট ছিলেন, কি তথ্য আর পাওয়া যাচ্ছে, কি বলছে এটি? দেখো, মানি ট্রেলের তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা জানতে পারছে যে জীবন কৃষ্ণ সাহা তিনি এমএলএ বা বিধায়ক হওয়ার আগে নিজেই কার্যত এজেন্ট ছিলেন এবং বিভিন্ন যারা অযোগ্য প্রার্থী, অযোগ্য ক্যান্ডিডেট, তাদের কাছ থেকে কিন্তু তিনি টাকা সংগ্রহ করতেন, টাকা কালেকশন করতেন, ঘুষের টাকা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় তিনি পাঠাতেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন তিনি বিধায়ক হয়ে যান, বিধায়ক হওয়ার পর তিনি নিজেই একটি টিম তৈরি করেন, কারণ 12 জন প্রায় এজেন্ট, সেই 12 জন এজেন্টদেরকে নিয়ে এই টিম তৈরি
করেন জীবনকৃষ্ণ সাহা এবং তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ বিধায়ক হওয়ার পরে তিনি নিজে এই টাকাগুলো কালেক্ট না করে এই 12 জনকে দিয়ে মূলত যারা অযোগ্য প্রার্থী তাদের থেকে টাকা কালেক্ট করতেন। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা এই 12 জন কারা তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করেছে এবং একে একে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হচ্ছে। কারণ মূলত এই এজেন্টরা তারা জীবনকৃষ্ণ সাহার হয়ে যে কালেকশন করতেন, যে ঘুষের টাকা কালেকশন করতেন, সেই টাকা অ্যামাউন্ট কত দিন ধরে এই কাজ চলছে, কাদের কাছ থেকে এই টাকা কালেক্ট করা হয়েছে এবং জীবনকৃষ্ণ সাহা মূলত এই টাকা কোন প্রভাবশালীদের কাছে পাঠাতেন সেই বিষয়টাও কিন্তু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই এই 12 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদেরকে জীবনকৃষ্ণ সাহা বিধায়ক হওয়ার পরবর্তী ক্ষেত্রে এজেন্ট তৈরি করেছিল। এর পাশাপাশি যেটা আমরা আরও চাঞ্চল্যকর তথ্য জানতে পারছি যে গতকাল যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে পৌঁছান তখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে দেখে কার্যত পালাতে শুরু করেন জীবনকৃষ্ণ সাহা। এমনকি যেটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে বাড়ির ছাদ থেকে অর্থাৎ দোতলা বাড়ির ছাদ থেকে কার্যত ছাদ দিয়ে পালাতে যান জীবনকৃষ্ণ সাহা, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে। বাড়ির ঠিক নিচে সেখানে কাদা মাটি থাকায় কোনো রকমভাবে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে মূলত জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রী টগরী সাহা তাদের দুজনের অ্যাকাউন্টে প্রায় 2019 থেকে 2021 পর্যন্ত 50 লক্ষ টাকা নগদ জমা হয়েছে। সেই সমস্ত টাকা কোথা থেকে এসছে এবং শেষমেশ কোথায় গিয়ে পৌঁছেছে সেই মানি ট্রেলই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। বিক্রম, তোমাকে ধন্যবাদ। আর এখানেই প্রশ্ন উঠছে, জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে কত টাকার হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? গত 5 বছরে একাধিক লক্ষ টাকার লেনদেন, প্রায় 50 লক্ষ বা তার বেশি লেনদেন হয়েছে। 46 লক্ষ টাকা যায় বিধায়কের অ্যাকাউন্টে, 26 লক্ষ টাকা পাঠানো হয় জীবনকৃষ্ণ সাহার স্ত্রীর অ্যাকাউন্টে। আদালতে এমনটাই দাবি করেছেন ইডির আইনজীবী। গতকাল সিজিও কমপ্লেক্সে জীবনকৃষ্ণকে ম্যারাথন জেরা করে ইডি। আর ইডির জেরায় গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য, অডিও রেকর্ডিং সামনে এসেছে। এই অডিও রেকর্ডিং এই মুহূর্তে ইডির কাছে তদন্তে বড় অস্ত্র। বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং অযোগ্য চাকরি প্রার্থীদের কয়েকজনের কথোপকথন, সেই অডিও রেকর্ডিং সামনে রেখেই জেরা করা হচ্ছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। আর একই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্ট, জীবনকৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরেও ইডির রাডারে একাধিক আত্মীয় রয়েছে। তার 2 আত্মীয়কে সিজিও কমপ্লেক্সে তলবও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাদের সঙ্গে বিধায়ককে মুখোমুখি বসিয়েও জেরা করতে চাইছে ইডি। আর এই প্রসঙ্গে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কি বলেছেন শুনুন। এটা তো পুরনো রাজনৈতিক ট্যাকটিক্স। আমাদের দেশে বহুবার এই ধরনের ঘটনা হয়েছে। কালো টাকা সাদা করার একটা উপায় হচ্ছে জমি কিনে ফেলা। মোদিজির ডিমনিটাইজেশনের বিরুদ্ধে এরা তো খেপে থাকে। সমস্ত রাজনৈতিক দলের লোকেরাই মেজর পোর্শনের, যাদের কিনা কালো টাকা সাদা করার এই প্রবণতাকে ডিমনিটাইজেশনের মাধ্যমে বন্ধ করা হয়েছে এবং ইডির হাতে প্রচন্ড ক্ষমতা দেওয়া হয়েছে। মানি লন্ডারিং অ্যাক্টকে ভীষণ শক্তিশালী করা হয়েছে। ফলে এই জিনিসগুলো ধরা পড়ছে। রাজনৈতিক দল নির্বিশেষে সবাই এই জিনিসের সামনে আসা উচিত। কালো টাকা সাদা করবে কেন? মানুষের টাকা নিয়ে ছেলে খেলা হয়েছে। এই জিনিস বন্ধ হওয়া দরকার, দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। একের পর এক চাঞ্চল্যকর তথ্য জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে। বিধায়ক হওয়ার আগে তিনি ছিলেন এজেন্ট এবং তিনি একটা 12 জনের এজেন্টের টিম তৈরি করেছিলেন এবং তার অ্যাকাউন্টে সরাসরি দুর্নীতির টাকা। ইডির রাডারে তার আত্মীয়রাও রয়েছেন। সুদীপ রাহা তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সুদীপ, জীবনকৃষ্ণ সাহার সঙ্গে বেশ কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থীর টেলিফোনিক কথোপকথন, সেই অডিও সামনে রেখে ইডি জেরা করছে এবং সেখানেই বিপুল টাকার লেনদেনের বিষয় সামনে আসছে, কি বলবে? দেখুন, প্রথমত যদি কেউ দোষী হয়ে থাকে, যদি তারা এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজে যুক্ত থেকে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা যদি কেউ দুর্নীতি করে থাকে আমরা কাউকে আশ্রয় দিচ্ছি না, প্রশ্রয় দিচ্ছি না। কিন্তু এর পাশাপাশি আমার একটা প্রশ্ন থাকছে যে ইডি কি তদন্ত করছে, কোন অডিও ক্লিপ পাওয়া গেছে, অডিও ক্লিপের ভেতরে কি বক্তব্য রয়েছে, সেগুলো সংবাদ মাধ্যমে আসছে কিভাবে? এটা কি একটা আইন বিরুদ্ধ কাজ নয়? আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত যে কারোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কাউকে কোনো আশ্রয় প্রশ্রয় দেবে না। কিন্তু ইডি তদন্তটা তাড়াতাড়ি শেষ করুক, তাড়াতাড়ি শেষ করে চার্জশিট দিক, যারা দোষী যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করুক।
করে ব্যবস্থা নিক অবিলম্বে। এই জিনিসটাকে যেন রাজনৈতিক স্বার্থে কাজে না লাগানো হয়, এটা আমাদের বক্তব্য। কিন্তু ইডি, সিবিআই, ইলেকশন কমিশন সবাই বিজেপির সঙ্গে। আর যেহেতু বাংলায়, আবারও বলবো, বাংলায় পরাস্ত হয়েছে, তাই একজন দুজন যদি কেউ দুর্নীতি করে থাকে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা চলবে। তবে মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো, নেত্রীর নাম মমতা, সততার প্রতীক মমতা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললে বাংলার মানুষ তার জবাব দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।